সালটা 1962। লাদাখকে কেন্দ্র করে ভারত চীন সীমান্ত যুদ্ধ হয়। ইতিহাস গবেষকরা বলেন, বেহাল অর্থনীতি থেকে দেশবাসীর নজর ঘোরাতে ড্রাগন বাহিনীকে কুচ করান মাও জেদং। কারণ তার আগেই কৃষি সংস্কার করতে গিয়ে পঙ্গু হয়ে যায় কমিউনিস্ট ডেমোক্রেসি। গ্রেট লিপ ফরওয়ার্ড কার্যকর করতে গিয়ে 5 বছরে 5 কোটি মানুষ মারা যান। নিয়ন্ত্রণ রেখায় আবারও অতি সক্রিয়তা দেখাচ্ছে চীন, কিন্তু কেন? 1 অক্টোবর চীনের জাতীয় দিবস, তার আগের দিন পালিত হয় শহীদ দিবস। বর্তমান প্রজন্মের মধ্যে জাতীয়তাবোধ জাগাতে 2014 সালে এই দিনটি ঘোষণা হয়। 2021-এর শহীদ স্মরণে আবেগের মিটারটা আরও চড়িয়ে দিলেন শি জিনপিং। কিন্তু কেন? দেশভক্তির চড়া ডোজের প্রয়োজন হচ্ছে কেন? কারণ অর্থনীতি হোঁচট খেয়ে পড়েছে। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা গোল্ডম্যান স্যাক্সের রিপোর্টে ধরা পড়েছে চাঞ্চল্যকর তথ্য। চীনের প্রাদেশিক সরকারগুলির মোট ঋণ ভয়াবহ আকার নিয়েছে। প্রাদেশিক সরকারগুলির মোট ঋণ চীনের জাতীয় আয়ের অর্ধেক। অভ্যন্তরীণ ঋণ $8 লক্ষ কোটি। খবর গোল্ডম্যান স্যাক্স সূত্রে। চীনের লোকাল গভর্নমেন্ট ফিনান্সিয়াল ভেহিকল, সংক্ষেপে LGFV, ব্যালেন্স শিটে উল্লেখ না করে এই ঋণ নিতে পারে প্রাদেশিক সরকার। লুকোনো এই ঋণের ফাঁপড়ে চীনের অর্থনীতি, অনুমান গোল্ডম্যান স্যাক্সের। তিয়ানজিন, বেজিং, সিচুয়ান, গুইঝাও, গাংসু, ওজনদার সব প্রদেশ ঋণ ভারে ধুঁকছে। কেন? গোল্ডম্যান স্যাক্সের অনুমান, এর সঙ্গে জুড়ে রয়েছে আরও একটি বিপর্যয়। দেউলিয়া হওয়ার মুখে চীনের রিয়েল এস্টেট সংস্থা এভারগ্রান্ড সংকটে চীনের জমি কেনাবেচার ব্যবসা মার খেয়েছে। প্রাদেশিক সরকারগুলি মূলত জমি বিক্রি করেই রাজস্ব আয় করে। আয়ের স্রোত শুকিয়ে প্রাদেশিক সরকারগুলির ঋণ আকাশ ছোঁয়া। এভারগ্রান্ড সংকট চীনে অর্থলগ্নি সংস্থাগুলিকেও সংকটে ফেলেছে। চীনের ব্যাংকিং ক্ষেত্রেও এভারগ্রান্ডের নেতিবাচক প্রভাব পড়েছে। চীনের অর্থনীতিতে আধার আরও গাঢ় করছে বিদ্যুৎ বিপর্যয়। চীনের অর্ধেক তাপবিদ্যুৎ কেন্দ্রই কয়লার জ্বালানিতে চলে। করোনা পরবর্তী পরিস্থিতিতে বিশ্বজুড়ে নিজের পণ্যের একটা কৃত্রিম চাহিদা তৈরি করেছে চীন। এই চালাকি বুমেরাং হয়ে গেছে। চাহিদা পূরণে উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়াতে হলে বেশি বিদ্যুৎ প্রয়োজন। বিদ্যুতের চাহিদা বাড়ায় বেড়ে গেছে কয়লার দাম। কিন্তু সরকারি নিয়মে বিদ্যুতের দাম বাঁধা রয়েছে। তাই লোকসান এড়াতে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে চীনা সংস্থা। এর ফলে শিল্পক্ষেত্রে নেমে এসেছে আধার। সেপ্টেম্বরে চীনে শিল্প উৎপাদন হঠাৎ হুমড়ি খেয়ে পড়েছে। চীনের জাতীয় পরিসংখ্যানে উৎপাদন কমার উল্লেখ রয়েছে। বিদ্যুতের অভাবেই কারখানাগুলিতে উৎপাদন কমেছে বলে খবর। করোনা সংক্রমণও পরিষেবা ও উৎপাদন ক্ষেত্রে থাবা বসিয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, চাহিদার তুলনায় উৎপাদন কম, ফলে বিশ্ববাজারে চীনা পণ্যের রফতানি কমতে পারে। রফতানি কমলে আয় কমবে। আয় কমলে কর্মী ও বেতন ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে সংস্থাগুলি, যা এক নতুন সামাজিক সংকটের জন্ম দেবে। দক্ষ মানব সম্পদের বড়াই করে চীন, কিন্তু আগামী দিনে তাদের জন্য যথেষ্ট কর্মসংস্থান থাকবে তো? এর উত্তর শি জিনপিং এর কাছে এখনই নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। 2 বিঘা জমি কবিতার কয়েক লাইনে পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণনা করেছিলেন কবিগুরু। ঋণের ফাঁদে ফাঁসিয়ে গরিব চাষের জমি জমা থেকে ভিটে মাটি সব হাতিয়ে নিত মহাজন। আধুনিক বিশ্বে সবচেয়ে বড় মহাজন এখন চীন। বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ ভান্ডার বিশ্বের সবচেয়ে বড় ঋণদাতা 2 আন্তর্জাতিক সংস্থা। কাগজে কলমে এই তথ্যই এখন সত্যি, কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এশিয়ার এক ঋণদাতা এই 2 সংস্থাকেও ছাপিয়ে গেছে। সেই ঋণদাতার নাম চীন, বিশ্বের সবচেয়ে বড় মহাজন। বিশ্বের মোট ঋণের 65% চীনের দেওয়া। চীনের প্রদত্ত ঋণের মোট পরিমাণ $6 লক্ষ কোটি। ইসরায়েলি সংবাদপত্রে এই রিপোর্ট প্রকাশ হয়েছে। যদিও চীনের এই ঋণের কোনো নথিভুক্ত প্রমাণ নেই। চীনও তার আর্থিক হিসেব নিকেশ প্রকাশ করে না, গোপন রাখে। আর এই গোপন ঋণের জালে জড়িয়ে পড়েছে বহু দুর্বল অর্থনীতি। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড বা ওবর উদ্যোগ এশিয়া ও আফ্রিকার পরিবহন পরিকাঠামোয় বিশাল কর্মকাণ্ড। চীন পাক ইকোনমিক করিডোর সহ বহু প্রকল্প ওবরের অংশ। এই ওবরের মুখোশেই ঋণ দেয় চীন। তাতেই জড়িয়ে গেছে গরিব ও উন্নয়নশীল দেশগুলো। মার্কিন বিশেষজ্ঞ সংস্থা চীনা ঋণ নিয়ে সমীক্ষা চালিয়েছে। 163 দেশে পরিবহন পরিকাঠামো তৈরি করেছে চীন। পরিকাঠামো তৈরি করতে চীনা লগ্নি $84,000 কোটি। আফ্রিকা ও মধ্য এশিয়ার মধ্যে বেশ কয়েকটি দেশ চীনা ঋণে বন্দী। 45টি দেশে ঋণের পরিমাণ তাদের জাতীয় আয়ের থেকে বেশি।
ফলে সেই দেশগুলির পক্ষে ঋণ শোধ করা সম্ভব নয়, নতুন ঋণ নেওয়াও সম্ভব নয়। তাও ঘুরপথে তাদের ঋণ দিয়ে চলেছে চীন। বহু ক্ষেত্রে একাধিক দেশকে নিয়ে তৈরি গোষ্ঠীতে চীন ঋণ দিচ্ছে, আর ঋণ আদায়ে নেওয়া হচ্ছে নির্লজ্জ পন্থা। ঋণ শোধে ব্যর্থ দেশগুলিকে কার্যত কিনে নিচ্ছে চীন। বহু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের বন্দর বা দ্বীপ কিনে নেওয়া হচ্ছে। শ্রীলঙ্কাকে হাম্বান্তোতা বন্দর চীনকে লিজ দিতে হয়েছে। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশেও এখন চীনের রাজত্ব চলছে। করাচির কাছে দুটি দ্বীপও চীন কার্যত কিনে নিয়েছে বলে খবর। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ঋণের আড়ালে নয়া সাম্রাজ্যবাদ শুরু করেছে চীন। অর্থনৈতিক উপনিবেশ তৈরি হচ্ছে মধ্য এশিয়া ও আফ্রিকায়, আর সবটাই হচ্ছে সাম্যবাদের মুখোশ পরে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।